আচ্ছা ডক্টর মানিশ, আপনি আমাদের বলুন যে হেয়ার ট্রান্সপ্লান্ট ব্যাপারটা কি এবং এটা মূলত কারা করে? হেয়ার ট্রান্সপ্লান্ট একটা লাস্ট 10-15 বছর ধরে এই প্রসিজারটা এসছে। এটা মেল ফিমেল আমরা দুজনেরই করতে পারি, কিন্তু দেখা গেছে 9:1 রেশিওতে হয়। ছেলেদের বেশি হয়, মহিলাদের কম হয়। এটা নর্মালি করা হয় জেনেটিক বল্ডনেসের জন্য, যেটাকে আমরা মেল প্যাটার্ন বল্ডনেস বলি, MPB। এটার একটা ক্লাসিফিকেশন আছে যেটাকে আমরা নরউড ক্লাসিফিকেশন বলি, যেটা সামনে থেকে চুল পড়তে পড়তে কমপ্লিট বল্ডনেসে চলে আসে NW1 থেকে NW7 অবধি। এটার চিকিৎসা হলো হেয়ার ট্রান্সপ্লান্ট, যেটা একটা প্লাস্টিক সার্জারি। এটা একটা ডে কেয়ার প্রসিজার। পেশেন্ট আগে আমাদের কাছে কনসালটেশনের জন্য আসে, আমরা রক্ত পরীক্ষা আর সব ECG এই পরীক্ষাগুলো করাই। এইগুলো যদি নর্মাল থাকে তাহলে আমরা 5-7 দিন পরেকার একটা ডেট দিয়ে দিই। ওই ডেটে পেশেন্ট প্রিপেয়ার হয়ে আসে। আগে পেশেন্টকে আমরা ওটিতে উপর করে শোয়াই, পেছনে কয়েকটা ইঞ্জেকশন দিয়ে জায়গাটাকে ব্লক করি, যেটাকে আমরা লোকাল অ্যানেস্থেসিয়া বলি। আর তারপরে ওইখান থেকে আমরা একটা স্ট্রিপ তুলে নিই পেছন থেকে, আর ওইটাকে প্লাস্টিক সার্জারি করে বন্ধ করে দেওয়া হয়। যেরকম প্যান্টের জিপার বন্ধ করা হয়, এটাকে আমরা ট্রাইকোফাইটিক ক্লোজার বলি, যাতে ওইখানে খুব মিহিন একটা দাগ থাকে আর ওর উপরে চুল চলে আসে। ওই স্ট্রিপটা টিমকে দিয়ে দেওয়া হয়, আর ওইটা ম্যাগনিফিকেশনে আর কোড লাইটে ওইখান থেকে বীজগুলো বেছে নেওয়া হয়, যেটাকে আমরা বলি ফলিকুলার সেপারেশন। ওই ফলিকলগুলো তারপরে এখানে সামনে কিংবা যেখানে দরকার হয় লোকাল অ্যানেস্থেসিয়াতে বসিয়ে দেওয়া হয়। পুরো প্রসেস যদি আমরা সকালে 9টা 9:30 শুরু করি, শেষ হতে হতে বিকেল 5টা-6টা বেজে যায়। মাঝখানে একবার আমরা পেশেন্টকে বার করি খাওয়ার জন্যে, আর সেম ডে আমরা পেশেন্টকে ছেড়ে দিতে পারি। এই জন্য এটাকে ডে কেয়ার প্রসিজার বলা হয়। আবার 3 দিন পরে পেশেন্টকে ডাকা হয় একটা পোস্ট অপারেটিভ ভিজিটের জন্য, যখন মাথায় একটা ব্যান্ড পরানো থাকে, ওই ব্যান্ডটা আমরা খুলে দিই আর ফার্স্ট শ্যাম্পু করি। আর 10 দিনের মাথায় আমরা পেছনে যে সেলাইগুলো আছে সেগুলো কেটে দিই। যে ফলিকলগুলো আমরা ইমপ্লান্ট করি, ওইটা গ্রো করতে অ্যারাউন্ড 3 to 4 মান্থস লাগে, আর 6 to 8 মান্থসে কমপ্লিট গ্রোথ চলে আসে। একটা হেয়ার ট্রান্সপ্লান্টে সম্পূর্ণ মাথা ভরা যায় না, অনেক সময় আমাদের 2খানা কিংবা 3খানা প্রসেস করতে হয় 8-10 মাস গ্যাপে। যেরকম সলমান খান, সঞ্জয় দত্ত, আমির খান, এরা সবাই ট্রান্সপ্লান্ট করিয়েছে, এই পদ্ধতিতেই করিয়েছে। প্লাস্টিক সার্জনরা করেছে, আর প্রথমে সামনেটা করে নিল, মাঝখানে তারপরে সিটিং হলো 8-10 মাস পরে, আর তার 1 বছর পরে আরো দরকার হলে পেছনে আমরা দিয়ে দিলাম। সো এটা হলো বেসিক পদ্ধতি অফ হেয়ার ট্রান্সপ্লান্ট। মানে পুরো ব্যাপারটা মোটামুটি লাগে হচ্ছে 8 থেকে 10 মাস। হ্যাঁ, গ্রোথ 3 মাসে আমরা গ্রোথ বুঝতে পারি। প্রসেসটা একদিনের প্রসেস, কিন্তু 10 দিনে আমরা সেলাই কেটে দিই। পেশেন্ট অফিস থেকে কিংবা কাজ থেকে 3-4 দিন ছুটি নিলেই হয়ে যায়। তারপর সে পাবলিকে বেরোতে পারে। হ্যাঁ, তারপরে ও একটা, আমি যেরকম ক্যাপ পরেছি ওটি ক্যাপ, ও ওটি ক্যাপ পরে বেরোতে পারে। ওকে কয়েকদিন অ্যান্টিবায়োটিক খেতে হয়, 2 দিন ব্যথার ওষুধ খেতে হয়। এটা পেইন ফ্রি বলবো না, কিন্তু ইটস ভেরি স্মল অ্যামাউন্ট অফ পেইন যেটা পেশেন্টকে নিতে হয়, আর তার বদলে কিন্তু ও সারা মাথা চুল পেয়ে যাচ্ছে। আর এটা কারা বেশি করাচ্ছে, মানে মেল আর ফিমেল? অবভিয়াসলি মেলরা বেশি করাচ্ছে, কেননা আমাদের মেল ডমিনেটেড সোসাইটি। সো ওদের টাকা পয়সা নিয়েও সুবিধা ছেলেদের, ওরা আর্নিং মেম্বার। সো এটা মেল ডমিনেটেড প্রসিজার। যদি আমরা 10টা প্রসেস করি, 8টা থেকে 9টা মেল হয়। আর এজ গ্রুপ নর্মালি আমরা 22-23 পর থেকে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারি, অ্যান্ড দি আপার এজ লিমিট ইজ আপ টু 65। মোটামুটি প্রসিডিউরটা যদি স্টেপ বাই স্টেপ হয়, তো ফার্স্ট স্টেপ যখন সাকসেসফুল হলো, তার কদিন পর উনি বেরোতে পারেন? 8-10 পেশেন্ট বেরোতে পারে 8-10 দিন পরে। ইনফ্যাক্ট 4 দিন পরেই কাজ জয়েন করতে পারে। 10-12 দিন পরে কোনো এভিডেন্স থাকে না যে কোনো সার্জারি হয়েছিল, একদম ক্লিয়ার হয়ে যায় আগের মতন। তারপরে 1.5-2 মাস থেকে আস্তে আস্তে একটা শ্যাডো আসতে আরম্ভ করে, অ্যান্ড ইন 3-4 মান্থস টাইম দি হেয়ার স্টার্টস গ্রোয়িং। নর্মাল চুল গ্রো করতে আরম্ভ করে, আর 7-8 মাসে নর্মালি 80 to 90% গ্রোথ চলে আসে। তখন যদি দরকার হয় আমরা সেকেন্ড সিটিং এ বসতে পারি। আর সবকিছুরই তো একটা সাইড এফেক্ট থাকে, তো এটার কি সাইড এফেক্ট? হেয়ার ট্রান্সপ্লান্ট যদি একটা কোয়ালিফাইড প্লাস্টিক সার্জন করে, যেরকম আমরা চলতি ল্যাঙ্গুয়েজে যেরকম বলি যে একটা কোয়ালিফাইড পাইলট যদি আপনার প্লেন চালায়, তাহলে প্লেন অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স কম। কিন্তু যদি নন কোয়ালিফাইড লোকজন ট্রান্সপ্লান্ট করে, তাহলে অনেক সমস্যা হয়। সো আইডিয়ালি আ প্লাস্টিক সার্জন শুড ডু আ ট্রান্সপ্লান্ট।
যদি ওর প্রপার টিম থাকে, যে টিমটা 5-10 বছর ধরে কাজ করছে, তাহলে কোনো সাইড ইফেক্ট হওয়ার কথা না। যদি আমরা স্টেরিলিটি প্রপার মেনটেন করি, ওটি এনভায়রনমেন্ট মেনটেন করি, যদি আমরা অ্যান্টিবায়োটিক প্রপার দিই, যদি সব স্ট্যান্ডার্ড প্রসিজিয়ার ফলো করা হয়, যেটাকে আমরা এসওপি বলি, স্ট্যান্ডার্ডাইজড অপারেটিভ প্রসিজিয়ার, যদি সব কিছু ঠিকঠাক ফলো করা হয়, তাহলে সেরকম কোনো সাইড এফেক্ট নেই। এটার জন্য আরেকটা জিনিস আমি বলবো যে পেশেন্ট সিলেকশন ইজ অলসো ইম্পর্টেন্ট। আমরা যে কোনো পেশেন্টের ট্রান্সপ্লান্ট করে দেওয়া উচিত না। আগে আমাদের পেশেন্টকে অ্যাসেস করা উচিত, তার ব্লাড টেস্ট ঠিকঠাক আছে কিনা, তার স্ক্যাল্পটা, যেরকম একটা কৃষক বীজ লাগাবে, সে মাটি দেখবে আগে, শুধু বীজ লাগিয়ে দিলে হবে না, ওকে মাটি বুঝতে হবে যে এই স্ক্যাল্পে আমি ট্রান্সপ্লান্ট করতে পারবো কিনা। দ্যাট ইজ অলসো আ ভেরি ইম্পর্টেন্ট ডিসিশন। আর প্রত্যেকটা কি সাকসেসফুল হয়? যদি পেশেন্ট সিলেকশন ঠিকভাবে করা হয়, যদি কাজটা ঠিকভাবে করা হয়, একটা প্লাস্টিক সার্জন যদি পাইলট থাকে অ্যাট দি হেলম অফ অ্যাফেয়ার্স, যদি টিম 8-10 বছর পুরনো টিম থাকে, তাহলে ফেলিয়ার হওয়া উচিত নয়। খুব রেয়ার হয় ফেলিয়ার, খুবই রেয়ার। আচ্ছা, এটা করতে কিরকম কি খরচা হয়? এক সময় হেয়ার ট্রান্সপ্লান্ট খুব কস্টলি ছিল, কিন্তু উইথ অ্যাডভান্সমেন্ট এখন অনেক চিপ হয়ে গেছে আগে থেকে। এইটুকু বলতে পারি যে কমন মানুষ, কমন গ্রাম বাংলার মানুষ এই প্রসেসটা অ্যাফোর্ড করতে পারবে। এক্স্যাক্ট প্রাইসটা আমার দেখে বলতে হবে, কিন্তু কমন মানুষ এখন এই জিনিসটাকে অ্যাফোর্ড করতে পারবে। গ্রাম বাংলার ভাই বোনেরা, আপনারা কিন্তু এখন অনেক সহজেই হেয়ার ট্রান্সপ্লান্ট মানে মাথায় চুল বসানোর পদ্ধতিটি করে ফেলতে